সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার দ্বিতীয় বর্ষের যুক্তিবিদ্যার সকল ছাত্রদেরকে সুস্বাগতম। শিক্ষার্থীরা, আমরা বর্তমানে কঠিন সংকটময় পরিস্থিতির মোকাবেলা করছি। অজানা একটি শত্রু, অদেখা একটি জীবাণু আমাদের জীবনযাত্রাকে থমকে দিয়েছে। তবুও জীবন বহতা নদী, আমরা বসে থাকবো না। আমরা আমাদের প্রাত্যহিক কর্মকাণ্ড, পড়াশোনা সবকিছু চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দেশনা মোতাবেক ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের সূচনা করেছে। আমরা এখন থেকে নিয়মিত ক্লাস নিচ্ছি। আমি আগেও দুটো ক্লাস নিয়েছি তোমাদের। আজ আমার তৃতীয় ক্লাস তোমাদের সাথে। আমি ইলোরা দাস সুমি, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে তোমাদের সাথে তৃতীয় ক্লাস। এর আগে আমি তোমাদেরকে আরো দুটো ক্লাস নিয়েছি। আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের যৌক্তিক বিভাগ পড়িয়েছিলাম। তো তোমরা আশা করি ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। তো আজকে আমরা যুক্তিবিদ্যার, তোমরা আমার স্লাইডের দিকে একটু খেয়াল করো, আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের বিষয় কোড 122 এর তৃতীয় অধ্যায় অর্থাৎ আরোহের প্রকারভেদ পড়াবো, কাইন্ডস অফ ইন্ডাকশন। শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমরা কি করি। যুক্তিবিদ্যা হলো আমাদের চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আমরা অনুমান নিয়ে যুক্তিবিদ্যায় আলোচনা করি এবং অনুমানেরই দুটি শাখা ছিল, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় পত্রে আরোহ অনুমান পড়ব এবং আজ আমাদের যে পড়ার বিষয় সেটা হলো আরোহের প্রকারভেদ। তো আমরা শিক্ষার্থীরা আরোহের প্রকারভেদ আমরা পড়বো, কিন্তু তার আগে আমরা আজকে কি কি বিষয়গুলো আমরা পড়বো সেই জিনিসগুলো একটু দেখে নিই। তোমরা আবার একটু স্লাইডে খেয়াল করো। দেখো শিক্ষার্থীরা, আমি আজ তোমাদেরকে পড়াবো অনুমান কি, অনুমানের প্রকারভেদ। এটা তোমরা জানো সবকিছু, তারপরেও আমি তোমাদেরকে একটু আলোচনা করব। আরোহ অনুমান কাকে বলে, অবরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের প্রকারভেদ, যে মূল জিনিস আমাদের অধ্যায়ের নামই আরোহের প্রকারভেদ। তারপরে প্রকৃত আরোহ, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, তোমরা একটু কাগজ কলমে আমাদের আজকের টপিকগুলো একটু লিখে নাও। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি কি আমাদের পড়ার বিষয় কি কি। তো আমরা কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাই। তোমরাও কাগজ কলম নিয়ে বসে পড়ো। আমি তোমাদেরকে কাগজ কলমে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা এদিকে চলে আসো। তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রথম টপিকটা ছিল অনুমান কি। দেখো, তোমরা একটু দেখো, এই যে অনুমান যুক্তির ক্ষেত্রে এক কিংবা একাধিক যৌক্তিক বাক্যের মাধ্যমে তাদের আভ্যন্তরীণ সম্পর্কের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে অনুমান বলে। ইংরেজিতে আমরা বলি ইনফারেন্স। অনুমান প্রধানত অবরোহ এবং আরোহ অনুমান হিসাবে বিভক্ত। শিক্ষার্থীরা, তোমরা অবরোহ অনুমান পড়েছো প্রথম বর্ষে। আমরা মাধ্যম অনুমান পড়েছি, অমাধ্যম অনুমান, সহানুমান পড়েছি। আর আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তোমাদেরকে আমরা আরোহ অনুমান জানতে হলে আমরা যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, শ্রেণীকরণ ইত্যাদি পড়ব। তো আমি তোমাদেরকে, তোমরা জানো যে অবরোহ অনুমান কি। তোমাদেরকে এখন আমি একটু উদাহরণ দিয়ে বলছি। দেখো, এখানে অবরোহ অনুমানের সংজ্ঞা দেওয়া হয়েছে, যে অনুমানে বড় বড় ঘটনা থেকে ছোট ছোট ঘটনা অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ যখন আমরা সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে উপনীত হই, সার্বিক থেকে বিশেষ বাক্যে যখন আমরা উপনীত হই, অর্থাৎ সার্বিক থেকে আমরা যখন বিশেষে আসি, তখন তাকে কি বলে, অবরোহ অনুমান বলে। এখানে আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছি। দেখো,
দেখো, সকল বিজ্ঞানী হন গবেষক, নিউটন হন বিজ্ঞানী, অতএব নিউটন হন গবেষক। অথবা আমরা বলতে পারি, আমরা কি করি, সার্বিক বাক্য থেকে, যেমন আমরা বলতে পারি সকল, এখানে তোমাদেরকে আমি উদাহরণটা একটু খেয়াল করো, সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, শ্যাম একজন মানুষ, করিম একজন মানুষ। সুতরাং আমরা কি বলতে পারি, শ্যাম এবং করিম দুজনেই মরণশীল। এখানে আমরা সার্বিক বাক্য থেকে আমরা বিশেষ বাক্যে উপনীত হলাম। আর আরোহ হলো যে অনুমানে ছোট ছোট ঘটনা থেকে, অর্থাৎ সব থেকে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ আরোহ অনুমানে, সেটা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যখন কোনো সিদ্ধান্তে আসি তখন আমরা তাকে আরোহ অনুমান বলবো। অর্থাৎ এই যে দেখো, আমরা এখানে উদাহরণ দিয়েছি, মানুষ হয় মরণশীল, গরু হয় মরণশীল, অতএব সকল প্রাণী হয় মরণশীল। আমরা এ যাবৎ যত প্রাণী দেখেছি, কোনো প্রাণীকে আমরা দেখিনি যে তারা অমর, তো সুতরাং আমরা বলতে পারি সকল প্রাণী হয় মরণশীল। অর্থাৎ আমরা এখানে কি করলাম শিক্ষার্থীরা, একটু দেখো, বিশেষ থেকে সার্বিকে আসলাম। আচ্ছা, এই জিনিসটা তোমরা জানো ভালো করে, আমি তোমাদেরকে পড়িয়েছি। এখন আমরা আমাদের পরের টপিকে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, আমাদের টপিক কি ছিল, অনুমান কি, অনুমানের প্রকারভেদ আমরা বুঝতে পেরেছি। আরোহ অনুমান কাকে বলে সেটাও আমরা দেখেছি, অবরোহ অনুমান কাকে বলে এটাও আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমাদের এই যে আরোহ অনুমানের প্রকারভেদ। শিক্ষার্থীরা এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, আমরা কি বলেছি যে আরোহ অনুমান যেটা ইন্ডাকশন, এই আরোহ অনুমানের প্রকারভেদ পড়াতে গিয়ে আমরা দেখছি যে আরোহ অনুমান দুই প্রকার, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, অর্থাৎ প্রপার ইন্ডাকশন, ইমপ্রপার ইন্ডাকশন। প্রকৃত আরোহকে আমরা বলতে পারি সঙ্গত আরোহ, আর অপ্রকৃত আরোহকে আমরা বলতে পারি অসঙ্গত আরোহ। শিক্ষার্থীরা দেখো, আমরা কি করেছি, প্রকৃত আরোহকে প্রথমে তিন ভাগে ভাগ করেছি। প্রকৃত আরোহকে আমরা বলেছি বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যমান, অর্থাৎ সায়েন্টিফিক ইন্ডাকশন, আনসায়েন্টিফিক ইন্ডাকশন, তারপরে আমরা বলেছি অ্যানালজি। অর্থাৎ প্রকৃত আরোহ যেটা সঙ্গত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করেছি, আর অপকৃত আরোহকে আমরা, যেটা অসঙ্গত আরোহ, ইমপ্রপার আরোহ, সেটাকেও আমরা তিন ভাগে ভাগ করেছি। দেখো, পূর্ণাঙ্গ আরোহ অর্থাৎ পারফেক্ট ইন্ডাকশন, যুক্তিসাম্যমূলক আরোহ, ইন্ডাকশন বাই পাইরিটি অফ রিজনিং, ঘটনা সংযোজন, ইন্ডাকশন কলিগেশন অফ ফ্যাক্টস। অর্থাৎ আরোহ অনুমানকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি। প্রকৃত আরোহ, অর্থাৎ কেউ কেউ এক এক বইয়ে তোমাদের এক এক রকম দেখা যাবে, কোথাও আছে প্রকৃত আরোহ, কোথাও আছে সঙ্গত আরোহ। প্রকৃত আরোহকে আমরা সঙ্গত আরোহ বলেছি, সঙ্গত আরোহ, অসঙ্গত আরোহ, এই দুই ভাগে ভাগ করার পরে আমরা এই যে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহে এবং সাদৃশ্যমানে বিভক্ত করেছি। তারপরে আমরা অপকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছি। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পড়ার বিষয় হলো বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ কি, সংজ্ঞাসহ উদাহরণ, না সরি, তোমাদেরকে আমি প্রকৃত আরোহ থেকে আসবো। তোমরা আরোহ বুঝেছ, এখন আমি তোমাদেরকে প্রথমে প্রকৃত আরোহ কি সেটা আমি তোমাদেরকে বলছি। শিক্ষার্থীরা, আমরা আবার কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাই। দেখো শিক্ষার্থীরা, প্রকৃত আরোহ কাকে বলে, এই প্রকৃত আরোহকেই তো আমরা তিন ভাগে ভাগ করেছি। তোমরা দেখতে পেয়েছো যে প্রকৃত আরোহ কাকে বলে, যে আরোহে আরোহমূলক লম্ফ রয়েছে তাকে প্রকৃত আরোহ বলে। এখন শিক্ষার্থীরা, আরোহমূলক লম্ফ বলতে আমরা কি বুঝি,
ঠিক আছে, তোমাদেরকে আমি বলি যে দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার টপিকস গ্রন্থে প্রকৃত আরোহ সম্পর্কে আলোচনা করেন। তিনি মনে করেন প্রকৃত আরোহ হলো বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। যে প্রক্রিয়া আরোহমূলক লম্ফের সাহায্যে সম্পন্ন হয়, অর্থাৎ যে আরোহের মূল বৈশিষ্ট্য হিসাবে আরোহমূলক লম্ফ থাকে তাকে প্রকৃত আরোহ বলে। শিক্ষার্থীরা, আমরা প্রকৃত আরোহকে বলতে যে আরোহমূলক লম্ফের কথা বলছি, শিক্ষার্থীরা আরোহমূলক লম্ফ অর্থাৎ ইন্ডাকশন ল্যাব অর্থাৎ আরোহের ঝুঁকি। আরোহের ঝুঁকি বলতে আসলে আমরা কি বুঝি? এখন যে আরোহের ঝুঁকিগুলো গ্রহণ করে তাকে বলা হয় প্রকৃত আরোহ, আর যে আরোহের ঝুঁকিগুলো গ্রহণ করে না তাদেরকে বলা হয় অপ্রকৃত আরোহ। এখন আরোহের ঝুঁকি বলতে আমরা কি বুঝি? দেখো, যখন আমরা অল্প অল্প কিছু সিদ্ধান্ত থেকে বিশাল কোনো সিদ্ধান্তে যাই তখনই তাকে আমরা প্রকৃত আরোহ বলবো, অর্থাৎ সঙ্গত আরোহ বলবো। আর যখন আমরা অনেক সিদ্ধান্ত থেকে অনেকগুলো উদাহরণের আলোকে যখন আমরা একটি সিদ্ধান্তে আসবো তখন তাকে আমরা অপ্রকৃত আরোহ বলবো। অর্থাৎ প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্যই হলো সেটা কি করবে? আরোহের ঝুঁকি গ্রহণ করবে। শিক্ষার্থীরা, আমরা যখন ভাত রান্না করি, তোমরা জানো যে আমরা যখন ভাত রান্না করি তখন কিন্তু আমরা ভাতের হাঁড়ির সবগুলো ভাত টিপে দেখি না যে ভাত হলো কিনা, চাল ফুটলো কিনা, আমরা চাল ফুটে গেছে কিনা, আমরা এটা 2-3টা ভাত আমরা পরখ করি যে আসলে কি ফুটেছে কিনা। তখন আমরা 2-3টা ভাত দেখেই কিন্তু আমরা কি করি? আমরা মনে করি যে আমার পুরো ভাতের হাঁড়িটাই, আমার ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে যখন আমরা পৃথিবীতে অনেক মানুষকে মরতে দেখেছি এবং আমরা কাউকে কখনো বাঁচতে দেখিনি, তখন আমরা সিদ্ধান্তে এসেছি যে সকল মানুষ মরণশীল, সকল প্রাণী মরণশীল। শিক্ষার্থীরা, তোমরা একটু আমরা আবার আমাদের কাগজ কলম দিয়ে তোমরা যে রবীন্দ্রনাথ হয় দার্শনিক, নজরুল হয় দার্শনিক, জসীমউদ্দিন হয় দার্শনিক, জীবনানন্দ হয় দার্শনিক, সুতরাং সকল কবি দার্শনিক। আমরা কবিদের সম্পর্কে আমাদের একটা উদাহরণ দিতে পারি যে আমরা কবি বলতেই মনে করি যে সকল কবিরা হলেন দার্শনিক। কবির সাথে দার্শনিকতার একটি বিষয় রয়েছে, এই জিনিসটা আমরা মনে করি। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রকৃত আরোহটা বুঝতে পেরেছ, আর প্রকৃত আরোহের সাথে সাথে অপকৃত আরোহটাও বুঝতে পেরেছ। যে তোমার এই যে এখানে তো তোমাদেরকে আমি বলেছি যে অপকৃত আরোহ যেটা আরোহের ঝুঁকি গ্রহণ করে না। আরোহের ঝুঁকি, যে আরোহ ঝুঁকি গ্রহণ করে না তাকে বলে অপকৃত আরোহ। আর যে আরোহমূলক ঝুঁকি গ্রহণ করে তাকে বলে প্রকৃত আরোহ। আচ্ছা, এই যে প্রকৃত আরোহের ক্ষেত্রে আমরা কি দেখব? আরোহমূলক ঝুঁকি গ্রহণ করে, আরোহমূলক ঝুঁকি গ্রহণ করে। এই জিনিসটা খেয়াল করতে হবে। অর্থাৎ প্রকৃত আরোহ যখনই আমরা ব্যাখ্যা দেব আমাদের চিন্তা করতে হবে যে আমাদের আরোহমূলক লম্ফ এখানে কাজ করছে। অর্থাৎ আরোহের ঝুঁকি, যে আরোহের ঝুঁকি বোল্ডলি গ্রহণ করে, মানে খুব ফোর্সলি গ্রহণ করবে, সেটাই হবে আমাদের প্রকৃত আরোহ। শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে প্রকৃত আরোহ কি, অর্থাৎ যে প্রক্রিয়া আরোহমূলক লম্ফের সাহায্যে সম্পন্ন হয়। তার মানে কি? প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্যই হলো আরোহমূলক লম্ফ। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগে যে একটি ছক দেখিয়েছিলাম, সেই ছকে আমি বলেছিলাম যে প্রকৃত আরোহকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে ভাগ করেছি, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তো চলো আমরা বৈজ্ঞানিক আরোহ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নেই।
শিক্ষার্থীরা দেখো, বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। ব্রিটিশ যুক্তিবিদ কার্ভেট রিড বলেন, নিরীক্ষণের সাহায্যে প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাই হলো বৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ রহিম মরণশীল, করিম মরণশীল, কামাল হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। আমরা তোমাদেরকে বলে এসেছিলাম যে আমরা প্রকৃত আরোহে কি ক্ষেত্রে কি করব? আমরা আরোহমূলক ঝুঁকি গ্রহণ করব। অর্থাৎ আমরা অল্প কিছু সিদ্ধান্ত, অল্প কিছু দৃষ্টান্ত দেখব, অল্প কিছু দৃষ্টান্তের আলোকে আমরা কি করব? আমরা বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবো এবং সার্বিক সেই সিদ্ধান্তটা হবে কি হবে? সার্বিক হবে, সংশ্লেষক যুক্তিবাক্য হবে এবং তখনই তাকে আমরা বৈজ্ঞানিক আরোহ বলবো। এখন শিক্ষার্থীরা চলো আমরা একটু বৈজ্ঞানিক আরোহ বলতে আসলে আমরা কি বুঝি, উদাহরণ সহকারে আমরা বিষয়টি তোমাদেরকে আমি ব্যাখ্যা করি। দেখো শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাকে বলে বৈজ্ঞানিক আরোহ। প্রকৃতির নিয়মানুবর্তি হলো আরোহের একটি মৌলিক পূর্বানুমান। এই নীতি অনুসারে বলা হয় প্রকৃতি সর্বদা একরকম আচরণ করে, অর্থাৎ একই অবস্থায় প্রকৃতি ভিন্ন ভিন্ন আচরণ করবে না। এই নীতির সাহায্যে বিশেষ আশ্রয় বাক্য থেকে আমরা সার্বিক আশ্রয় বাক্যে পৌঁছাবো। অর্থাৎ আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, এখানে একটা উদাহরণ আছে, তোমরা স্লাইডেও দেখেছো, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো, আমি বাংলাদেশের কাক দেখছি, বাংলাদেশের কাক কালো, ভারতের কাক কালো, ভুটানের কাক কালো। তাহলে এই যে আমরা তিনটি দেশের উদাহরণের আলোকে বললাম যে সুতরাং পৃথিবীর সমস্ত কাক হয় কালো। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা যে আমরা কি করলাম? আমরা যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে বললাম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়মটা কি? যে কোনো বিষয় প্রত্যেক কার্যের একটি কারণ থাকবে এবং পূর্বে যে কারণের একটি কার্য সংঘটিত হয়েছে বর্তমানে বা ভবিষ্যতেও কি হবে? একই কারণে একই কার্য ঘটবে। শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটু বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলোতে চলে যাই। তোমরা আবার স্লাইডে আসো, ঠিক আছে? এই যে দেখো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য আমার কি আছে? প্রথম বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। আচ্ছা, আমি তোমাদেরকে আগে উদাহরণগুলো মানে বৈশিষ্ট্যগুলো আগে বলে যাই, তারপরে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব। 2 নাম্বার হলো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। 3 নাম্বার, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে, অর্থাৎ যেটাকে বলা হয় ইন্ডাকটিভ লেপ। 4 নাম্বার, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্ভর। 5 নাম্বার, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নীতির উপর নির্ভরশীল। 6 নাম্বার, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষার্থীরা দেখো, আমরা কি বলেছি? আমরা যে প্রকৃত আরোহ পড়ে এসেছি, সেখানে আমরা বলেছিলাম কি যে আরোহের মূল বৈশিষ্ট্যটা কি হবে? প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হলো সেখানে আরোহমূলক ঝুঁকি থাকবে। এখানে আমরা আরোহমূলক যে আরোহের ঝুঁকিগুলোকে ধারণ করবে, আরোহের ঝুঁকিগুলোকে গ্রহণ করবে, তাকে আমরা প্রকৃত আরোহ বলবো। তারই ধারাবাহিকতায় দেখো বৈজ্ঞানিক আরোহ কিন্তু আমরা বললাম যে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো তো আমরা আলোচনা করেছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম। কিছু কিছু শব্দ আমাদের কাছে বেশ নতুন, যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা কার্যকারণ নিয়ম বা সংশ্লেষক যুক্তিবাক্য, সংশ্লেষকটা কি,
বা আমরা কিছু কিছু সার্বিক তোমরা জানো, তারপরে আছে তোমার আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা, এই জিনিসগুলো আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা চলো আমরা আবার আমাদের কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাই। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রথমেই আছে কি, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এখন সংশ্লেষক যুক্তিবাক্য বলতে আমরা কি বুঝি? যে বাক্যে বিদেহ উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্যের কথা বলবে, নতুন কোনো তথ্যের সন্ধান দিবে, অর্থাৎ নতুন কথা বলবে, তাকেই আমরা সংশ্লেষক যুক্তিবাক্য বলবো। অর্থাৎ বিদেহ কি করবে? উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্যের কথা বলবে। আর কি হবে? সিদ্ধান্ত হবে একটি সার্বজনীন। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে একটি উদাহরণ দিচ্ছি। 1 নম্বর উদাহরণে কি বলেছি আমরা? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। দেখো, আমরা বললাম তপু হয় মরণশীল, জিতু হয় মরণশীল, জিশান হয় মরণশীল। অতএব সুতরাং জগতের সকল মানুষ হয় মরণশীল। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তপু মরণশীল। এখানে দেখো, তপু কিন্তু একটি বিশেষ বাক্য, জিতুও বিশেষ বাক্য। এখন দেখো, এখানে আমরা শুধুমাত্র তপুর কথা বলেছি, এখানে শুধু জিতুর কথা বলেছি, এবং 3 নম্বর উদাহরণে আমরা শুধু জিশানের কথা বলেছি। এভাবে কি হয়েছে? আমরা এই যে উদ্দেশ্য থেকে আমরা জগতের সকল মানুষ হয় মরণশীল, এই যে জগতের সকল মানুষ হয় মরণশীল, এখানে আমরা একটি সার্বিক সিদ্ধান্তে এসে পড়েছি। দেখো, এখানে বিদেহ কি করলো? উদ্দেশ্য সম্পর্কে নতুন একটি তথ্যের সন্ধান দিল। জগতের সকল মানুষ যে হয় মরণশীল, সেটা কিন্তু উদ্দেশ্যে ছিল না। বিদেহ নতুন তথ্যের কি করলো? সন্ধান দিল। সুতরাং আমরা এখানে এটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হলো। সুতরাং আমরা প্রথম বৈশিষ্ট্যটি বুঝতে পারলাম। শিক্ষার্থীরা, তারপরে আমাদের প্রথম সিদ্ধান্তের পর আমাদের আসলো দ্বিতীয় বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। দেখো, আমি প্রথম উদাহরণটি দিয়েই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু অভিজ্ঞতায় দেখেছিলাম যে জগতের সকল প্রাণীকে আমরা কোনোদিন বেঁচে থাকতে দেখিনি। তপু, জিতু, জিশান, এই যে আমরা উদাহরণগুলো দিয়েছি, যে কেউ হতে পারে, আমরা কিন্তু সবাইকে দেখেছি যে তারা মরণশীল। এই যে আমরা অভিজ্ঞতাকে আমরা কি বলেছি? অভিজ্ঞতা বা নিরীক্ষণ, অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়েছি। অভিজ্ঞতার আলোকে আমরা বিশেষ ব্যক্তির মৃত্যু থেকে আমরা কি করেছি? আমরা সিদ্ধান্ত এসেছি জগতের সকল মানুষ মরণশীল, এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, আমরা তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ অর্থাৎ ইন্ডাকটিভ ল্যাব বিদ্যমান থাকে। এখন দেখো, আমরা বললাম যে আমরা এখানে এই উদাহরণটার মধ্যেই কিন্তু তোমাদের সবকিছু আছে। আমরা যে কোনো নাম নিতে পারি, যে ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল। সুতরাং আমরা কি করলাম? এখানে অল্প কিছু থেকে আমরা বেশি কিছুতে গমন করলাম। অল্প কিছু উদাহরণ থেকে আমরা কি বললাম? জগতের সকল মানুষ হয় মরণশীল। আমরা অল্প কিছু সিদ্ধান্ত থেকে আমরা বড় একটি সিদ্ধান্তে
চলে আসলাম। এখানে আমরা কি ইউজ করলাম, আমরা কি বললাম, আমরা আরোহমূলক ঝুঁকি গ্রহণ করলাম। আরোহমূলক ঝুঁকি অর্থাৎ আরোহমূলক লম্ফ, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ লেপ। এই ইন্ডাকটিভ লেপের সাহায্যে আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, অর্থাৎ দেখো যে এখানে তোমাদের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, যে কারণে আজ সুবীর বাবু মৃত্যু বরণ করেছেন। ধরো সুবীরবাবু অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গিয়েছেন। তার মৃত্যুর কারণ ছিল, সুবীরবাবুর মৃত্যুর কারণ ছিল অগ্নিকাণ্ড। ঠিক সেরকমভাবে আগামীকালও যদি সেরকম কোনো অগ্নিকাণ্ড তোমার ধরো বশির সাহেবের বাড়িতে ঘটে এবং তিনি যদি দগ্ধ হন, অগ্নিদগ্ধ হন, তাহলে তিনিও কিন্তু মারা যাবেন। প্রকৃতির নিয়ম কখনো পরিবর্তন হবে না। যে কারণে তৃষ্ণা নিবারণ করছে, আজ যে অবস্থায় পানি তৃষ্ণা নিবারণ করছে, একই অবস্থায় ভবিষ্যতেও পানি তৃষ্ণা নিবারণ করবে। আজ যে কারণে তোমার ধরো মানুষের জীবনে যে কোনো ঘটনা, মনে করো তোমার কোথাও আগুন লেগেছে, এখানে কি হয়েছে, আগুনের কাজ দগ্ধ করা। ঠিক সেরকম এই যে এই নিয়মটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। আগুন কি করবে, আজকে যেরকম দগ্ধ করেছে সুবীরবাবু, আগুনের কারণে তোমার অগ্নিকাণ্ডের জন্য সুবীরবাবু মৃত্যুবরণ করেছেন, আগামী দিনও বশির সাহেবও একইভাবে মৃত্যুবরণ করবেন। অর্থাৎ প্রকৃতির নিয়মের কোনো হেরফের হবে না। আচ্ছা, তারপরে দেখো আমাদের 5 নাম্বারটা হলো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নীতির উপর নির্ভরশীল। আমি তোমাদেরকে প্রথমেই যখন সংজ্ঞা দিয়েছিলাম, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দিতে গিয়ে আমি কি বলেছিলাম, যে বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর নির্ভরশীল। দেখো সবগুলোই কিন্তু আছে, আমার বৈশিষ্ট্যের মধ্যে সবগুলো আছে। বৈজ্ঞানিক আরোহ কিন্তু একদম এটা আমরাকে প্রকৃত আরোহ সম্পর্কে, এখানে তার উদাহরণ বা তার সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। দেখো বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতির উপর নির্ভরশীল, এটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো যে আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, মেঘের কারণে বৃষ্টি হয়েছে। এখানে শিক্ষার্থীরা দেখো, এখানে মেঘ হলো কারণ, এখানে কারণটা হলো মেঘ আর কার্য হলো বৃষ্টি। তার মানে কি, এই মেঘের কারণ হলো বৃষ্টি। এভাবে কার্যকারণ নীতি অনুসরণ করেছে বৈজ্ঞানিক আরোহ। আরেকটি উদাহরণ তোমাদেরকে দিতে পারি, যেটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতেও দিয়েছি, যেটা হলো আজ যে কারণে আগুন দহন করেছে, সেই একই কারণে আগামীতেও সর্বদা আগুন কি করবে, দহন করবে। যে এটার এই কার্যটা কখনো, এই কার্য সবসময়ই এই মানে দাহ্য কার্যটা তোমার কি হবে, যে আগুন, মনে করো আগুন কি করবে, আগুন হলো কারণ, কারণ হলো আগুন আর কার্য হলো দহন। এভাবে কার্যকারণ নীতি কাজ করছে। তারপরে দেখো শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ কি করে, লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। বৈজ্ঞানিক সার্বিকভাবে আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা
প্রতিষ্ঠা করা। সাধারণত বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর এ কারণেই আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা হয়, মানে প্রতিষ্ঠা করতে কোনো সমস্যা হয় না। তো সুতরাং এটা গেল। তারপরে আমাদের দেখো বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, কেননা বৈজ্ঞানিক আরোহ কি করে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর যেহেতু নির্ভর করে, এই দুটি নীতিকে কি করে বৈজ্ঞানিক আরোহ স্ট্রিক্টলি ফলো করে, যার ফলে তোমার বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা নিশ্চিত একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারি। শিক্ষার্থীরা, আমরা বৈজ্ঞানিক আরোহ বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব অবৈজ্ঞানিক আরোহ। দেখো, আমরা বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্কের সাহায্যে বিশেষ সংশ্লেষক বাক্য তৈরি করে, যে তাকেই বলে বৈজ্ঞানিক আরোহ। আর অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে দেখো, কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ব্যতীত কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। ঠিক আছে, আমরা অবৈজ্ঞানিক আরোহে কি করলাম, কার্যকারণ সম্পর্ককে বাদ দিয়ে দিলাম। দেখো উদাহরণ, এ যাবৎ যত কোকিল দেখেছি কালো, কালো ছাড়া অন্য কোনো রঙের কোকিল আমরা দেখিনি, সুতরাং এই জগতের সকল কোকিল হয় কালো। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে গ্রহণ করলাম, এবং দেখো উদাহরণে আমার সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য এটাও আছে, কিন্তু কার্যকারণ নিয়মটা নাই। তোমরা আবার একটু, আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, উদাহরণ আলোকে তোমরা বিষয়টি আরেকটু বুঝতে পারবে। তো আবার আমরা কাগজ কলমে চলে যাচ্ছি, আসো। শিক্ষার্থীরা, এখানে আমরা এই যে আমি তোমাদেরকে স্লাইডে যে সংজ্ঞাটা দিয়েছি সেটা এখানেও আছে। দেখো এখানে কোকিলের উদাহরণ দিয়েছি, আমরা বলতে পারি যে উদাহরণ এখানেও আমি দিতে পারি। দেখো, এ যাবৎ যত বক দেখেছি সব কি সাদা, সব সাদা, সুতরাং আমরা কি বলি, সকল বক হয় সাদা। শিক্ষার্থীরা, আমরা অবৈজ্ঞানিক আরোহ বুঝতে পেরেছি। এই যে তোমরা একটু খেয়াল করবে, এখানে আমরা কি বলেছি, কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ব্যতীত, অর্থাৎ কার্যকরণ সম্পর্ককে আমরা বাদ দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা একটু স্লাইডেও দেখতে পারো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো দেখো, আমি একটু তোমাদেরকে বলছি। 1 নাম্বার একটু খেয়াল করো, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক বাক্য। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান, যেটা কিনা আরোহের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আরোহমূলক লম্ফ বিদ্যমান, অর্থাৎ আরোহের ঝুঁকি। অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্ভব হয়। আর 8 নাম্বারটা শিক্ষার্থীরা এখানে আসছে না, অবৈজ্ঞানিক আরোহ হলো অভিজ্ঞতামূলক। আমরা আবার দেখো, তোমরা আমার শিটে আছে, তোমরা এই শিটে যখন তোমাদেরকে আমি বোঝাবো তখন তোমরা দেখতে পারবে। তোমরা একটু দেখো 8 নাম্বারটা, এখানে কি বলেছি আমি, অবৈজ্ঞানিক আরোহ হলো অভিজ্ঞতামূলক। আর যে জিনিসটা এখানে কিন্তু বৈশিষ্ট্যে আমরা কোথাও কার্যকারণ সম্পর্কের কথা বলিনি, কার্যকারণ সম্পর্ককে আমরা কি করেছি, বাদ দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা, আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু বিশ্লেষণ করি। দেখো এখানে কি বলেছি, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য। এখন আমি তোমাদেরকে বলতে পারি, একটি উদাহরণ দিয়ে বলতে পারি। ধরো 1 নাম্বার উদাহরণ, আমি বললাম যে সকল আফ্রিকান কালো।
যে এ পর্যন্ত সরি এখানে সকল আমি এ পর্যন্ত যত আফ্রিকান দেখেছি, আমি আবার বলছি তোমাদেরকে উদাহরণটা, আমি তোমাদেরকে আবার বলছি যে এ পর্যন্ত যত আফ্রিকান দেখেছি সবাই কালো। সুতরাং কি হবে, জগতের এ পর্যন্ত যত আফ্রিকান দেখেছি সবাই কালো, তার মানে জগতের সকল আফ্রিকান কালো, তার মানে সকল আফ্রিকান হয় কালো। ঠিক আছে, এই যে আমি সকল আফ্রিকানের কথা বললাম, তার মানে কি আমার এখানে এটি একটি সার্বিক বাক্যে পরিণত হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি সংশ্লেষক বাক্য। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি সংশ্লেষক বাক্য সম্পর্কে বৈজ্ঞানিক আরোহের মধ্যে বলেছি যে বাক্যে কি করবে, বিদেহ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্যের সন্ধান দিবে। 2 নাম্বার উদাহরণে দেখো আমরা কি বলেছিলাম যে এখানে তুমি ধরো অন্য কোনো জাতির কথা বলতে পারি, যে এ পর্যন্ত যত আমেরিকান দেখেছি সবাই শ্বেতাঙ্গ। সুতরাং জগতের সকল আমেরিকান কি হবে, শ্বেতাঙ্গ। তার মানে এখানে আমার এখানে সার্বিক সংশ্লেষক বাক্য সিদ্ধান্তটি একটি সংশ্লেষক বাক্যে পরিণত হলো। তারপরে দেখো আমি তোমাদেরকে কি করেছি বলেছি, আরোহমূলক লম্ফ বিদ্যমান। আমরা আরোহমূলক ঝুঁকি বলতে আমরা কি বুঝেছি, যে আরোহ কি করে অল্প কিছু সিদ্ধান্ত, অল্প থেকে মানে অল্প কয়েকটি দৃষ্টান্তের আলোকে একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছে, সেটা হলো আরোহমূলক লম্ফ, তাকে আরোহমূলক লম্ফ বলে। ঠিক সেরকমভাবে 3 নম্বরেও আমরা কি বলতে পারি, যে এ পর্যন্ত যত কাক দেখেছি, এ পর্যন্ত যত কাক দেখেছি সব কাক কালো। সুতরাং আমরা কি করলাম, আমরা এখানে আরোহের ঝুঁকি নিয়ে নিলাম। আমি হয়তো বাংলাদেশের কাক দেখেছি, ভারতের কাক দেখেছি, হয়তো পাকিস্তানের কাক দেখেছি, 2-3টা দেশের কাক দেখে আমি সিদ্ধান্ত নিয়ে এলাম যে জগতের সকল কাক হয় কালো। তাহলে আমি এখানে কি করলাম, আরোহমূলক লম্ফ মানে আরোহের ঝুঁকি নিলাম। আচ্ছা, তারপরে আমার 3 নম্বর চলে গেল। তারপরে দেখো আমার অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটা যে আমি এখানে বলতে পারি যে তোমার আগুনের কাজ দাহ্য করা, দহন করা, আগুনের কাজ দহন করা। আর যে পরিস্থিতিতে যে ঘটনাটা ঘটছে, কালকে অর্থাৎ আগামী দিন একই পরিস্থিতিতে একই কার্য ঘটবে, এর কোনো পরিবর্তন হবে না। আজ সূর্যাস্ত হয়েছে, আগামীকাল সূর্যোদয় হবে। এটা হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার একটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। আমরা আশা করি যে আজ যখন সূর্যাস্ত হয়েছে, আগামীকালও সূর্যোদয় হবে। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। তো সুতরাং সূর্যাস্ত এবং সূর্যোদয় এই জিনিসটা, এটা হলো প্রকৃতির একটি নিয়ম। এখানে কিন্তু শিক্ষার্থীরা আমরা কার্যকারণ নীতিকে আমরা গ্রহণ করলাম না। তারপরে দেখো অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। আমরা ছোট মানে কয়েকটি দৃষ্টান্ত দেখলাম। ধরো আমি তোমাদেরকে বকের উদাহরণ দিয়েছি, যে কয়েকটি বক আমরা দেখেছি, বক এ যাবৎ যত বক দেখেছি সব বক সাদা। এই যে এখানে আমি কাকের উদাহরণ দিয়েছি, কাক হয় কালো। এখানে আমরা উদাহরণ দিয়েছি তোমার এই যে বিশেষগুলো, এগুলো আমরা অভিজ্ঞতার মাধ্যমে, আমরা কখনো দেখিনি যে আগুন লেগেছে সেখানে দহন হয়নি। আগুনের কাজ দহন করা,
মেঘ থেকে বৃষ্টি হয়। এই যে অভিজ্ঞতা, আমরা কি করেছি, অভিজ্ঞতার আলোকে দেখেছি যে আকাশে মেঘ জমলেই আমরা বলি এখনই বৃষ্টি নামবে। এই যে আমরা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিয়েছি, দেখো 5 নম্বর বৈশিষ্ট্যে আমরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি, অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি। এখন শিক্ষার্থীরা চলে আসো আমাদের 6 নম্বর বৈশিষ্ট্যে। আমরা কি বলেছি, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হলো সম্ভাব্য। আমরা কিন্তু বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে বলেছিলাম যে সিদ্ধান্ত নিশ্চিত, কিন্তু আমরা 6 নম্বরে কেন বললাম আমরা সম্ভাব্য, কেননা 6 নম্বর উদাহরণের ক্ষেত্রে যেহেতু অবৈজ্ঞানিক আরোহ তোমার কি করে না, কার্যকারণ নিয়মকে বাদ দিয়ে দেয়, কার্যকারণ নিয়মকে গ্রহণ করে না, শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার ভিত্তিতে এবং অভিজ্ঞতার ভিত্তিতে কি করে একটি সিদ্ধান্তে আসে। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তকে আমরা সম্ভাব্য বলেছি। তারপরে দেখো, অবৈজ্ঞানিক আরোহ জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ হয়, মানে আমরা জানা বিষয় থেকে কি করি, আমরা অজানা বিষয়ে চলে আসি। দেখা যায় যে তোমাদেরকে আমি যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলোর আলোকে আমি বলতে পারি যে আমরা হয়তো আমি কয়েকজন আফ্রিকানের সাথে আমার পরিচয় হয়েছে, যার ফলে আমি চিন্তা করেছি যে সব আফ্রিকানরাই কালো বা নেগ্রো। এখানে আমরা জ্ঞাত সত্য থেকে আমরা কি হয়েছে, অজ্ঞাত সত্য উত্তরণ করেছি। আমরা ধরেই নিয়েছি যে এই জগতে যত আফ্রিকান আছে সবাই কৃষ্ণাঙ্গ হবে, সেটা আমরা জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ করেছি। তারপরে শিক্ষার্থীরা দেখো, অবৈজ্ঞানিক আরোহ হলো অভিজ্ঞতা ভিত্তিক। অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করেছি, আমরা তোমাদের উদাহরণ দিয়েছি। ধরো অভিজ্ঞতা 7 নম্বরে আমরা অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দিয়েছি যে আমরা এ যাবৎ কোনো ব্যক্তি বা প্রাণীকে চিরদিন বেঁচে থাকতে দেখিনি, সুতরাং জগতের সকল প্রাণী মরণশীল। আবার আমরা অনেক সময় শিক্ষার্থীরা বলি না যে বলতে পারি যে চট্টগ্রাম অঞ্চলের মানুষ খুব অতিথি পরায়ণ। ধরো এটা আমি বললাম, হয়তো আমার কোনো বন্ধু ছিল, আমার 2-1 বন্ধু বা 2-4 5 বন্ধু, ধরো ওদের আমি দেখেছি যে তারা খুব অতিথি আপ্যায়নে খুব ভালো, আমার খুব ভালো লেগেছে তাদেরকে। তখন আমি এই সিদ্ধান্তে আসলাম, মনে করো দীপু চট্টগ্রামের অধিবাসী, সে খুব অতিথিপরায়ণ। আবার আমরা বললাম সুমন চট্টগ্রামের অধিবাসী, সেও খুব অতিথিপরায়ণ। আবার আমি বলতে পারি তন্ময় চট্টগ্রামের অধিবাসী, সেও খুব অতিথিপরায়ণ। সুতরাং শিক্ষার্থীরা, এই যে আমি দীপু, সুমন, তন্ময় এদের সাথে আমি মিশলাম এবং তাদের সম্পর্কে আমি জেনে একটি সার্বিক সিদ্ধান্তে এসেছি অভিজ্ঞতায় কাজে লাগিয়ে, যে চট্টগ্রাম অঞ্চলের মানুষ খুব অতিথিপরায়ণ। শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমরা প্রকৃত আরোহর প্রকারভেদ আজকে আমরা পড়েছি। আরোহের প্রকারভেদ পড়তে যেয়ে প্রকৃত আরোহ কি, অপ্রকৃত আরোহ পড়েছি, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, উদাহরণ পড়েছি। আশা করি তোমরা
কিছুটা হলো আমার ক্লাস বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে সাদৃশ্য অনুমান পড়াবো। আমি পরবর্তী আজকে এতটুকুই আমার পড়া থাকবে, আর তোমাদেরকে আমি আগামী ক্লাসে আবার পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা যে বইয়ের পিছনে যে অধ্যায় ইয়েগুলো আছে, প্রশ্নগুলো আছে, অনুশীলনীগুলো একটু দেখার চেষ্টা করবে, ছোট ছোট কুইজ কোশ্চেনগুলো একটু পড়বে আর বারবার অনুশীলন করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, তোমরা আশা করি বুঝতে পারবে। আর শিক্ষার্থীরা, যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তোমরা সবাই খুব সাবধানে পরিবারের সাথে অবস্থান করবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সকলকে সবার সাথে সহযোগিতা করবে যে তারাও যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, আর খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।